ওকে, সো স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা হচ্ছে পর্যায় সারণী দেওয়া আছে, এখানে একটা হচ্ছে পর্যায় সারণী দেওয়া। সো এই পর্যায় সারণী থেকে কিছু বেসিক কথাবার্তা আরেকটু নোট করে ফেলবো, ঠিক আছে? সো তোমরা হচ্ছে যে মানে ক্যাপশন লেখা হচ্ছে মোট সর্বমোট মৌল, ঠিক আছে? আমি যদি একটু নিচে যাই, লেখা হচ্ছে সর্বমোট মৌল। সো আমরা জাস্ট এমসিকিউর জন্য বা মানে পর্যায় সারণীটা আরেকটু সহজ করে বোঝার জন্য একটু কয়েকটা ইনফরমেশন লিখবো। সো লেখো সর্বমোট মৌল। আমরা জানি বর্তমানে আবিষ্কৃত যে মৌলের সংখ্যা সেটা হচ্ছে 118টি। তো দেখো সর্বমোট মৌলের সংখ্যা হচ্ছে 118টি, অর্থাৎ আমরা পর্যায়ে সারণী যতগুলো মৌল আমরা দেখতে পারি সব মিলায় মোটামুটি মৌল হচ্ছে প্রায় 118টার মতো। কিছু আছে হচ্ছে ল্যাবে তৈরি করা হয়েছে, কিছু আসলে আমরা প্রাকৃতিক ভয় পাই, ঠিক আছে? সো মোটামুটি মৌল হচ্ছে কত আমাদের 118টা। এই 118টা মৌলকে আমরা ভাগ করতে পারি হচ্ছে তিনটা হচ্ছে সেক্টরে, ঠিক আছে? তিনটা সেক্টরে ভাগ করা যায়। একটা হচ্ছে ধাতু, একটা হচ্ছে লেখা হচ্ছে অধাতু, একটা লেখা ধাতু, একটা হচ্ছে অধাতু, একটা হচ্ছে অপধাতু বা উপধাতু। অপধাতু, অনেকে এটাকে উপধাতু বলে থাকেন, ঠিক আছে? তো আমরা যে 118টা মৌল দেখতে পাই সে 118টা মৌলকে আমরা হচ্ছে তিনটা ভাগে ভাগ করলাম: ধাতু, অধাতু, অপধাতু বা উপধাতু, ঠিক আছে? এখন এই ধাতুর সংখ্যা হচ্ছে 94টা। সো একটু ব্র্যাকেটে লিখে রাখা হচ্ছে 94টা হচ্ছে আমার ধাতু। অধাতু সংখ্যা লেখা হচ্ছে 18টা, 18টা। আর অপধাতু বা উপধাতুর সংখ্যা লেখা হচ্ছে 6টা। ধাতু 94টা, অধাতু হচ্ছে 18টা, অপধাতু বা উপধাতুর সংখ্যা হচ্ছে 6টা, ঠিক আছে? সো এখন অধাতু নিয়ে একটু পড়াশোনা করবো বা এটাকে একটু ক্লাসিফাই করার চেষ্টা করবো। সো আমরা একটা অধাতুর নিচে একটা টান দিব, টান দিয়ে লেখা হচ্ছে এই যে 18টা অধাতুর কথা আমরা বলি, সে 18টা অধাতুর মধ্যে হচ্ছে গ্যাস মানে গ্যাসীয় অবস্থায় থাকে বা গ্যাস স্টেটে থাকে হচ্ছে 11টা মৌল। সো লেখো 11টা হচ্ছে আমার অধাতু গ্যাসের মধ্যে পড়ে। তারপর লেখা হচ্ছে কঠিন, তারপর লেখা হচ্ছে হচ্ছে কঠিন। কঠিনের মধ্যে থাকে হচ্ছে 6টা, 6টা। দেন আসে হচ্ছে আমার তরল, তরল। এখন তরলের মধ্যে আসে হচ্ছে একটা, এবং এটা মাঝে মাঝে এমসিকিউ তে আসে, লিখে রাখা হচ্ছে ব্রোমিন, Br2 ব্রোমিন, ঠিক আছে? সো আমরা অধাতুর যে 18টা মৌল দেখলাম, সেই অধাতুর 18টা মৌলকে আমরা ভাগ করলাম তিনটা স্টেটে, অর্থাৎ গ্যাসীয়, কঠিন আর তরল। তার মধ্যে গ্যাসীয় হচ্ছে 11টা, কঠিন হচ্ছে 6টা, আর তরল হচ্ছে একটা, যেটাকে আমরা বলি হচ্ছে ব্রোমিন। ওকে, এখন আরেকটা এমসিকিউ আসে, যেহেতু ধাতু অনেকগুলো, ধাতু নিয়ে আমরা এখন কথা বলবো না, আমরা হচ্ছে ধাতুর বৈশিষ্ট্য নিয়ে পরে পড়াশোনা করব। আমরা এখন উপধাতু বা অপধাতুর যে সেগমেন্ট আছে সেটা নিয়ে কথাবার্তা বলবো, এবং এই উদাহরণগুলো পরীক্ষাতেও আসে, ঠিক আছে? সো অপধাতু বা উপধাতুর যে উদাহরণগুলো আছে সেটা হচ্ছে পরীক্ষাতে আসে। এখন আমরা একটু আগে একটা ছন্দ মনে রাখার চেষ্টা করি, একটা ছন্দ মনে রেখে এটা খুব সহজে মনে রাখা যায়, বা ছন্দ মনে না রাখলেও হবে, দেখাবো। আগে ছন্দটা একটু লিখো, দেখো জি স্যার, দেখো জি স্যার আসেন, সাবধানে টুলে বসেন। জি স্যার আসেন, সাবধানে টুলে বসেন। আমরা হচ্ছে অপধাতু বা উপধাতুর যে 6টা উদাহরণ আছে সেই 6টা উদাহরণকে মনে রাখার জন্য একটা ছন্দ লিখলাম। দেখো জি স্যার আসেন, সাবধানে টুলে বসেন। সো একটু এবার একটু পিরিয়ডিক টেবিলের দিকে একটু তাকাবো, দেখো খেয়াল করে এখানে কি আছে, দেখো জার্মেনিয়াম আছে। হ্যাঁ, জার্মেনিয়াম হচ্ছে 32। আমি যদি একটা অন্য কালার দিয়ে দেখাই, দেখো খেয়াল করে জার্মেনিয়াম হচ্ছে 32। সো যেখানে জি লেখছো, জি এর নিচে লেখা হচ্ছে জার্মেনিয়াম, এটা হচ্ছে 32। যেখানে লেখো জি সেখানে লেখো জার্মেনিয়াম, তারপর লেখা হচ্ছে 32। এবার আসি স্যার, স্যার হচ্ছে কত, সিলিকন, লেখো 14। আগে লেখো বোঝার জন্য লেখো, সিলিকন হচ্ছে 14। সো জি স্যার। দেন হচ্ছে কি আসেন, আসেনে লেখা হচ্ছে আর্সেনিক 33। দেখো হচ্ছে আর্সেনিক হচ্ছে 33। সো জার্মেনিয়াম, সিলিকন, আর্সেনিক। জি স্যার আসেন, তারপরে কি সাবধানে টুলে বসেন। সাবধানে বলতে বোঝে আমি এসবি, এসবি যেটাকে অ্যান্টিমনি বলি, ঠিক আছে? এসবি, এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 51। জি স্যার আসেন সাবধানে, সাবধানে মানে কি এখানে এসবি বোঝাচ্ছে মানে কি অ্যান্টিমনি, ঠিক আছে? দেন কি টুলে বসেন, ঠিক আছে? টুলে বসেন লেখা হচ্ছে টেলুরিয়াম 52, লেখো টেলুরিয়াম 52 টুলে, ঠিক আছে? 52।
দেন আরেকটা কি থাকে, আরেকটা হচ্ছে বসেন। বসেন মানে হচ্ছে লেখো বোরন 5, বোরন হচ্ছে 5, ঠিক আছে। সো জি স্যার আসেন সাবধানে টুলে বসেন, জার্মেনিয়াম, সিলিকন, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলোরিয়াম আর হচ্ছে বোরন। এখন উপধাতু বা অপধাতুর কনসেপ্টটা খুব একটু ছোট করে জাস্ট লিখে রাখো যে যারা বেসিক্যালি ধাতু প্লাস অধাতুর মাঝামাঝি অবস্থান করে, ঠিক আছে, ধাতু আর অধাতুর হচ্ছে মাঝামাঝি অবস্থান করে তাদেরকে বলে উপধাতু বা অপধাতু, ঠিক আছে। জাস্ট একটু ব্র্যাকেট দিয়ে লিখে রাখো, ধাতু প্লাস অধাতুর মাঝামাঝি একটা স্টেটে থাকে, এটা হচ্ছে সেমি মেটাল, অধাতু বা উপধাতু, ঠিক আছে। তো আমরা 118টা মৌলকে আমরা হচ্ছে সাবসেক্টর করলাম ধাতু, অধাতু, উপধাতু নিয়ে। ধাতু হচ্ছে 94টা, অধাতু হচ্ছে 18টা, অপধাতু বা উপধাতু হচ্ছে 6টা। তার মধ্যে অধাতু যে 18টা আছে সেটাকে আমরা 3টা সেগমেন্টে ভাগ করলাম, গ্যাসীয় 11টা, কঠিন 6টা, তরল হচ্ছে একটা যেটা হচ্ছে ব্রোমিন। আর অপধাতু আমরা 6টা দেখলাম, জি স্যার আসেন সাবধানে টুলে বসেন, ঠিক আছে। এখন একটা কনসেপ্ট নিয়ে একটু দেখবো যেটা হচ্ছে দ্বিপরমাণুক। একটু খাতায় লেখা হচ্ছে দ্বিপরমাণুক, দ্বিপরমাণুক, ঠিক আছে। বা লিখতে পারো হচ্ছে এটাকে ডায়াটমিক, লেখা হচ্ছে ডায়াটমিক। এটা বেসিক্যালি বলার একটা কারণ হচ্ছে যে কিছু কিছু পদার্থ আছে যারা বেসিক্যালি কি, কিছু কিছু পদার্থ আছে যারা হচ্ছে কি দুইটা পরমাণু মিলে একটা অণু আকারে থাকে সাধারণত। দুইটা দুইটা যদি পরমাণু মিলে, দুইটা পরমাণু মিলে কি একটা অণু আকারে থাকে। So, এই সকল যে পদার্থগুলো আছে এদেরকে আমরা দ্বিপরমাণুক বা ডায়াটমিক বলি। আমি উদাহরণগুলো লিখি, লিখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবা। লেখো এক নম্বর হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন। তারপর আছে হচ্ছে লেখো ফ্লোরিন, তারপর লেখা হচ্ছে ক্লোরিন, তারপর লেখা হচ্ছে ব্রোমিন, তারপর লেখা হচ্ছে আয়োডিন, তারপর লেখা হচ্ছে নাইট্রোজেন, তার মানে তারপর লেখা হচ্ছে অক্সিজেন। তো খুব সহজ করে বললে আমরা এটা বুঝাই যে বেসিক্যালি যারা গ্যাস গুলা থাকে তারা হচ্ছে পরমাণুক অবস্থায় থাকে, বা অন্যভাবে বলা যে অণু আকারে থাকতে চায়, ঠিক আছে। সো এই একটা দুইটা তিন চার পাঁচ ছয় সাত, সাতটা নিশ্চয় লিখে ফেলছো তাই না? হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, নাইট্রোজেন আর হচ্ছে অক্সিজেন, দেখছো। তার মধ্যে একটু খেয়াল করে দেখো তো, আমরা আয়োডিন যেটা আছে, আয়োডিনকে আমরা হচ্ছে কি বলি, ঊর্ধ্বপাতিত পদার্থ। লেখা হচ্ছে আয়োডিন হচ্ছে একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, ঊর্ধ্বপাতিত পদার্থ। আমরা হচ্ছে যখন ব্যাপন আর নিঃসরণ চাপাটা যখন পড়ছিলাম তখন কিন্তু আমরা পড়ছি যে আয়োডিনকে যখন তুমি তাপ দাও সেটা সরাসরি কি বাষ্পে রূপান্তরিত হয়। সো এই 7টা যে উদাহরণ আমি লিখলাম, 7টা উদাহরণের মধ্যে আয়োডিন হচ্ছে আমার ঊর্ধ্বপাতিত পদার্থ বা সাবলিমেটেড এলিমেন্ট, ঠিক আছে, আমরা জানি। আর তার মধ্যে ব্রোমিনটা একটু আগে আমরা দেখে আসছি, ব্রোমিন হচ্ছে কি একটা তরল অধাতু। সো লেখা হচ্ছে তরল অধাতু বা তরল। তো এই 7টার মধ্যে 5টা হচ্ছে আমার গ্যাস, একটা তরল, একটা হচ্ছে কঠিন। সো যেগুলো গ্যাস সেগুলো হচ্ছে হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, নাইট্রোজেন আর হচ্ছে অক্সিজেন। এই 5টা হচ্ছে আমার গ্যাসীয় অবস্থায় থাকে, বা গ্যাসীয় দ্বিপরমাণুক আমরা বলতে পারি, গ্যাসীয় দ্বিপরমাণুক বলতে পারি আমরা চাইলে, বা গ্যাসীয় ডায়াটমিক বলতে পারি। ব্রোমিন হচ্ছে আমার তরল, আমরা এটাকে লিকুইড বলতে পারি। আর আয়োডিন আমরা বলতে পারি সেটা সেটা হচ্ছে মানে কঠিন থাকে, এটা একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, সেটা হচ্ছে কঠিন, ঠিক আছে। সো মোটামুটি আশা করি বুঝতে পারছো যে দ্বিপরমাণুকের যে 7টা উদাহরণ দিলাম সেটা নিয়ে নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা ইনশাআল্লাহ, ঠিক আছে। সো এই পর্যন্ত ক্লিয়ার, বা যে কোনো একজন রেসপন্স করলেই হচ্ছে আসলে, কারণ আমি জানি হয়তো বা তোমরা বিভিন্ন জায়গায় আছো, কথাবার্তা বলতে সমস্যা হচ্ছে। সো জাস্ট একটু বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা, তাহলে সামনে একটু আগাবো। জি মামা। ওকে, ভেরি গুড। সো আমরা হচ্ছে এবার একটা জাস্ট কয়েকটা জিনিসপত্র নিয়ে একটু পড়াশোনা করবো, জাস্ট একটু লিখে রাখি। হুম, আচ্ছা। সো আমরা গত ক্লাসে বলছিলাম, আচ্ছা কেউ একটু জয়েন করছে, একটু জয়েন করায়নি, একটু wait। সো আশা করি এতক্ষণ যা পড়লাম মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। এবার হচ্ছে আমরা গত ক্লাসে নিশ্চয়ই বলছিলাম যে ব্লক মৌল, হ্যাঁ তোমাদেরকে নিশ্চয়ই মনে থাকার কথা যে আমরা বলছিলাম কি ব্লক মৌল। সো আমি একটু জাস্ট ছোট করে তোমাদের মনে করানোর চেষ্টা করতেছি ব্লক মৌল। তো ব্লক মৌলের মধ্যে আমরা চার প্রকারের ব্লক মৌল দেখছিলাম, একটা হচ্ছে এস ব্লক মৌল, পি ব্লক মৌল,
ডি ব্লক মৌল আর হচ্ছে এফ ব্লক মৌল। সো এস পি ডি এফ যে চারটা ব্লক মৌল আমরা বলছিলাম, আমরা কি বলছিলাম যে আমরা কাকে এস ব্লক মৌল বলবো, যে একটা মৌলকে যখন তুমি ইলেকট্রন বিন্যাস করবা, ইলেকট্রন বিন্যাস করার পর যদি তুমি দেখো যে ওই মৌলের সর্বশেষ ইলেকট্রনটা যদি তোমার এস অরবিটালে থাকে, সর্বশেষ ইলেকট্রনটা যদি এস অরবিটালে থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে এস ব্লক মৌল। নিশ্চয়ই মনে আছে। পি ব্লক মৌলকে কি বলছিলাম, যদি সর্বশেষ ইলেকট্রনটা পি অরবিটালে বা উপশক্তি স্তরে থাকে, তাকে আমরা বলি হচ্ছে পি ব্লক মৌল। ডি ব্লককে সিমিলারলি ডি অরবিটালে, আর হচ্ছে এফ কে বলি হচ্ছে আমরা এফ অরবিটালে। নিশ্চয়ই মনে পড়ে যাওয়ার কথা। সো আমরা হচ্ছে গত ক্লাসে ব্লক মৌল পড়ছি। এখন যদি একটু আমরা আমরা পর্যায়ে সারণীটার দিকে আরেকবার তাকাই, তাহলে হচ্ছে খুব সহজে আমরা মনে রাখতে পারবো যে আসলে কোনটা কোন ব্লক মৌল। ঠিক আছে, একটু দেখো খেয়াল করে যে যে গ্রুপ 1 আর গ্রুপ 2 আছে, অর্থাৎ এই যে দুইটা গ্রুপ আছে, এই যে গ্রুপ 1 আর গ্রুপ 2, একটু লিখি এখানে, লেখো এই যে গ্রুপ 1 আর হচ্ছে গ্রুপ 2, এই গ্রুপ 1 আর গ্রুপ 2 দুইটাই হচ্ছে আমার কি এস ব্লক মৌল। ঠিক আছে, এটা হচ্ছে আমার এস ব্লক মৌল। এখন তোমাদের কাছে প্রশ্ন, তোমাকে বলতে পারবা যে আরেকটা মৌল আছে যেটা এস ব্লকের অন্তর্ভুক্ত? বলতে পারবা আরেকটা মৌল আছে যেটা কিনা এস ব্লকের অন্তর্ভুক্ত, সেটাকে একটু বুদ্ধি করে বলো তো। আমরা জানি গ্রুপ 1 আর গ্রুপ 2 দুইটাই হচ্ছে আমার এস ব্লক মৌল, আরেকটা মৌল আছে যেটা হচ্ছে এস ব্লক মৌলের অন্তর্ভুক্ত। এটা হচ্ছে, হ্যাঁ, কি বলতে পারবা এনিওয়ান? মামা হিলিয়াম হবে। ভেরি গুড, এটা হচ্ছে হিলিয়াম। সাবাস, এটা হচ্ছে হিলিয়াম। যেহেতু হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে পাওয়া যায় হচ্ছে 1s2, অর্থাৎ এই হিলিয়ামটা হচ্ছে এস ব্লক মৌল। সো এটা একটু মনে রাখা লাগবে ভালো করে। একটু পরে আমরা ব্লক মৌলগুলো নিয়ে পড়াশোনা করব। জাস্ট এটা মনে রাখা হচ্ছে গ্রুপ 1 গ্রুপ 2 প্লাস হিলিয়াম, এরা হচ্ছে আমার এস ব্লক মৌলের অন্তর্ভুক্ত। অর্থাৎ এদের যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো, এদের সর্বশেষ ইলেকট্রনটা হচ্ছে কি আমার এস ব্লকে থাকে। দেন হচ্ছে যে এই যে গ্রুপ 13 থেকে গ্রুপ 18, শুধুমাত্র হিলিয়াম ছাড়া গ্রুপ 13 থেকে, একটু লিখাও, একটু wait। দেখো হচ্ছে গ্রুপ 13 থেকে, দেখো হচ্ছে গ্রুপ 13 থেকে শুরু করে গ্রুপ 18 পর্যন্ত, গ্রুপ 13 থেকে শুরু করে যে গ্রুপ 18 আছে, গ্রুপ 18 শুধুমাত্র হিলিয়াম ছাড়া সবাই হচ্ছে আমার পি ব্লকের অন্তর্ভুক্ত। ঠিক আছে, সো গ্রুপ 13 থেকে শুরু করে গ্রুপ 18, অর্থাৎ এই যে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, অ্যালুমিনিয়াম, সিলিকন, হ্যাঁ, পুরো সেক্টরটাই গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পুরোটাই হচ্ছে কি আমার হচ্ছে পি ব্লক মৌল, শুধুমাত্র কি হিলিয়াম ছাড়া। এটা ভালো করে মনে রাখো, হ্যাঁ, এটা যেন ভুল না হয়। হিলিয়াম ছাড়া গ্রুপ 13 থেকে 18 সবাই হচ্ছে আমার পি ব্লক মৌল। এস ব্লক মৌল গেল, পি ব্লক মৌল গেল। এবার আসি ডি ব্লক মৌলের ক্ষেত্রে, একটু লিখে রাখো গ্রুপ 3 থেকে শুরু করে গ্রুপ 12 পর্যন্ত। ঠিক আছে, গ্রুপ 3 থেকে শুরু করে গ্রুপ 12 পর্যন্ত সবাই হচ্ছে আমার হচ্ছে কি, দেখো ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল বা এই সেগমেন্টটা তুমি হচ্ছে আবার এই যে ল্যান্থানাইট অ্যাক্টিনাইট সিরিজের কথাটা পরে চিন্তা করবা, জাস্ট এইটুক চিন্তা করো যে এখানে যা দেখতে পাচ্ছ, অর্থাৎ স্ক্যান্ডিনাম থেকে শুরু করে এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটা পুরোটাই হচ্ছে কি আমার ডি ব্লক মৌলের অন্তর্ভুক্ত। পুরোটা হচ্ছে আমার কি ডি ব্লক মৌলের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এস গেল, পি গেল, ডি গেল। এবার আসে হচ্ছে পর্যায় 6 আর 7 যে ল্যান্থেনাইট সিরিজ আর অ্যাক্টিনাইট সিরিজ আছে। এই ল্যান্থেনাইট আর অ্যাক্টিনাইট সিরিজের যে মৌলগুলো আছে, সেগুলো হচ্ছে কি আমার এফ ব্লক মৌল। এখানে হচ্ছে এগুলো হচ্ছে এফ ব্লক মৌল, এফ ব্লক মৌল। ঠিক আছে, তো আমরা বুঝতে পারলাম যে একটা পর্যায় সারণী জাস্ট অবস্থান দেখে তুমি বলতে পারবে বা দেখেই বলতে পারবে যে কোনটা কোন ব্লকের অন্তর্ভুক্ত। আমরা এস ব্লক দেখলাম, পি ব্লক দেখলাম, আমরা দেখলাম হচ্ছে ডি ব্লক। আর পর্যায়ে 6 আর 7 যে মৌলগুলো আছে ল্যান্থানাইট সিরিজ আর অ্যাক্টিনাইট সিরিজ, তারা হচ্ছে কি আমার এফ ব্লক মৌলের অন্তর্ভুক্ত। ঠিক আছে, সো আই হোপ সবাই লিখে ফেলছো। এবার হচ্ছে আমরা একটু ব্লক ওয়াইজ কিছু জিনিসপত্র দেখার চেষ্টা করব। এবার হচ্ছে আমরা ব্লক ওয়াইজ কিছু জিনিস দেখার চেষ্টা করবো। প্রথমে দেখা হচ্ছে এস ব্লক মৌল। ঠিক আছে, প্রথমে ক্যাপশন লিখে হচ্ছে এস ব্লক মৌল, এস ব্লক মৌল। ভালো করে বোঝার চেষ্টা করবো একটু। ঠিক আছে, এখন দেখো
আমরা একটু আগেই বলে আসছি যে গ্রুপ 1 আর গ্রুপ 2 এর মৌলসমূহ এবং হিলিয়াম হচ্ছে এস ব্লকের অন্তর্ভুক্ত। তো প্রথম যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি যে গ্রুপ 1 প্লাস গ্রুপ 2 প্লাস হিলিয়াম, এই তিনটা সেগমেন্ট হচ্ছে কি আমার এস ব্লকের অন্তর্ভুক্ত, এস ব্লকের অন্তর্ভুক্ত। ঠিক আছে, আচ্ছা। তো প্রথমবার নিশ্চয়ই বুঝে গেছো। এবার একটু 2 নাম্বার সেগমেন্ট নিয়ে কথা বলবো। দেখো, যদি আমরা একটু মৌলগুলোর দিকে তাকাই, দেখো কয়টা মৌল আছে: হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 আর হচ্ছে হিলিয়াম 14টা। সো লিখে ফেলো 2 নাম্বার পয়েন্টটা যে এস ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 14টি। লিখে ফেলো, এস ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 14টি। সো প্রথম পয়েন্ট দেখলাম যে কারা কারা এস ব্লকের অন্তর্ভুক্ত। 2 নাম্বার আমরা দেখতে পাইলাম হচ্ছে যে এস ব্লকের মৌল সংখ্যা কয়টি। আমরা দেখতে পাইলাম হচ্ছে এস ব্লকের মৌল সংখ্যা হচ্ছে 14টি। 3 নাম্বার যে পয়েন্টটা নিয়ে কথা বলবো, 3 নাম্বার পয়েন্ট একটু লিখো। দেখো হচ্ছে যে মানে এস ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাস, লেখা হচ্ছে সাধারণ ইলেকট্রন বিন্যাস। এটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষাতে যখন তোমাকে প্রশ্ন করবে অনেক সময় তোমাকে সাধারণ ইলেকট্রন বিন্যাসটা দিয়ে দিবে, তোমাকে এটা বোঝা লাগবে যে এটা কোন ব্লক মৌল। ঠিক আছে, তো দেখো সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে NS1 থেকে 2, অর্থাৎ এস এ একটাও থাকতে পারে, এস এ দুইটাও থাকতে পারে। NS1 থেকে 2, এস এ একটা ইলেকট্রন থাকতে পারে, এস এ দুইটা ইলেকট্রন থাকতে পারবে। যখন একটা ইলেকট্রন থাকে আমরা এটাকে বলি গ্রুপ 1 এর মৌল। যদি দুইটা ইলেকট্রন থাকে, যদি এস এ একটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে গ্রুপ 1। যদি থাকে হচ্ছে এস এ দুইটা, সেটাকে আমরা বলি হচ্ছে আমরা গ্রুপ 2 এর মৌল। নিশ্চয়ই তোমাদের মনে আছে। আর এক্সেপশনালটা কোনটা, যে হিলিয়ামে দুইটা থাকা সত্ত্বেও তাদেরকে আমরা বলি গ্রুপ 18 এর মৌল। ঠিক আছে, সো একটু মনে রাখবা। তো হিলিয়ামটা একটু এক্সেপশনাল, এখানে দুইটা এস এ দুইটা থাকা সত্ত্বেও আমরা বলি হচ্ছে কি এটা হচ্ছে গ্রুপ 18 এর মৌল। ওকে, সো সাধারণ ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে NS1 থেকে 2। এখানে এন হচ্ছে নিশ্চয়ই মনে আছে তোমাদের হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, নিশ্চয়ই তোমাদের মনে থাকার কথা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, এটা আমরা পড়ছি বা কোন কক্ষপথে বেসিক্যালি সে আছে। ওকে, এখন হচ্ছে যে আমরা নিশ্চয়ই মনে আছে গতকাল ক্লাসে পড়ছি যে এস এস অরবিটালের উপশক্তি স্তরে কোনো মৌল যখন প্রবেশ করে বা ইলেকট্রন যখন প্রবেশ করে তার অবস্থানটা কিভাবে নির্ণয় করে, নিশ্চয়ই মনে আছে। অবস্থান এটা আমি আর কথা না বলি, যখন এন এর মান বোঝায় হচ্ছে কি সে কোন পর্যায়ে আছে, আর এস এ কয়টা ইলেকট্রন আছে সেটা বোঝায় হচ্ছে সে কোন গ্রুপে আছে। সো নিশ্চয়ই মনে আছে তোমাদের। সো এস ব্লক নিয়ে জাস্ট বেসিক কথাবার্তা এটা যে গ্রুপ 1 গ্রুপ 2 হিলিয়াম হচ্ছে এস ব্লকের অন্তর্ভুক্ত। 14টি মৌল, সাধারণ ইলেকট্রনের হচ্ছে NS1 থেকে 2। আর যখন আমরা পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করব সেটা হচ্ছে কি এন হচ্ছে পর্যায় সংখ্যা আর এস হচ্ছে ইলেকট্রনের, মানে এস এ কয়টা ইলেকট্রন আছে সেটা হচ্ছে আমার গ্রুপ সংখ্যা। ওকে, আচ্ছা, এবার পরবর্তী আরেকটা পেজ নিচ্ছি। এবার হচ্ছে আমরা একটু দেখব যে পি ব্লক মৌল। সো খাতায় ক্যাপশন লিখে হচ্ছে পি ব্লক মৌল, পি ব্লক মৌল। ওকে, সো পি ব্লক মৌল। সো পি ব্লক মৌলর দিকে তুমি যদি একটু তাকাও, আমরা দেখো খেয়াল করে বলছিলাম কি গ্রুপ 13 থেকে শুরু করে গ্রুপ 18 পর্যন্ত যে মৌলগুলো আছে সবগুলোই হচ্ছে আমার পি ব্লক মৌল, শুধুমাত্র কি হিলিয়াম ছাড়া। সো প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে লিখে ফেলো, 1 নাম্বার পয়েন্ট, যে গ্রুপ 13 থেকে বা 13 নং গ্রুপ থেকে 18 নং গ্রুপ পর্যন্ত, 18 নং গ্রুপ পর্যন্ত ব্র্যাকেট দিয়ে লিখে হচ্ছে হিলিয়াম ব্যতীত পি ব্লকের অন্তর্ভুক্ত। মানে মৌলসমূহ পি ব্লকের অন্তর্ভুক্ত, পি ব্লকের অন্তর্ভুক্ত। ঠিক আছে, সো গ্রুপ 13 থেকে শুরু করে গ্রুপ 18 হিলিয়াম ছাড়া সবাই হচ্ছে পি ব্লকের অন্তর্ভুক্ত। 2 নাম্বার পয়েন্ট লিখে ফেলো, লেখা হচ্ছে পি ব্লকের মৌল সংখ্যা হচ্ছে 36টি। লেখা হচ্ছে 36টি হচ্ছে পি ব্লকের মৌল। এগুলো এমসিকিউ তে কিন্তু আসে। হ্যাঁ, সো পি ব্লকের হচ্ছে মৌল সংখ্যা হচ্ছে 36টি। লিখছো নিশ্চয়ই। এবার লেখো সাধারণ ইলেকট্রন বিন্যাস। আমি শর্ট করে লিখতেছি, দেখো সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে, লেখো
NS2 NS2 NP 1 থেকে 6, দেখো NS2 NP 1 থেকে 6, অর্থাৎ P যে মানে অরবিটালটা আছে, উপশক্তি স্তর আছে, সেখানে একটা থেকে শুরু করে 6 পর্যন্ত যে কোনো হচ্ছে আমার ইলেকট্রন থাকতে পারে। 1 থেকে শুরু করে 6 পর্যন্ত যে কোনো ইলেকট্রন থাকতে পারে। তো সাধারণ যে ইলেকট্রন বিন্যাসটা আছে সেটা হচ্ছে কি NS2 NP 1 থেকে 6। যেমন আমরা যদি বলি হচ্ছে সাপোজ ধরো হচ্ছে অক্সিজেন, আমরা জানি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। সো যদি লিখি আমরা কি আসে 1s2 2s2 আর হচ্ছে 2p4। আমাদের কার্বনের কথা লিখি, আমরা জানি কার্বনের হচ্ছে 6। সো এটা হচ্ছে তো 1s2 2s2 আর হচ্ছে 2p2, ঠিক আছে। সো দেখো এখানে পিতে আছে 2টা, এখানে আছে 4টা। সো 1 থেকে শুরু করে 6 পর্যন্ত যে কোনো সংখ্যায় কেবল পি ব্লকে থাকতে পারে, বা মানে আরো সহজ করে বলে দাঁড়ায় হচ্ছে পি ব্লকের যে সাধারণ ইলেকট্রন বিন্যাস সেটা হচ্ছে কত NS2 থেকে NP 1 থেকে 6। ওকে, আচ্ছা এবার আসি হচ্ছে নিশ্চয়ই মনে আছে তোমাদের, যখন আমরা হচ্ছে পি ব্লকের মানে পর্যায়ে সারণীতে অবস্থান নির্ণয় করি, এনটা তো অ্যাজ অলওয়েজ পর্যায়কে নির্দেশ করে, কিন্তু আমার হচ্ছে গ্রুপ নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি করি, আমরা হচ্ছে এস এ ইলেকট্রন সংখ্যা পি এ ইলেকট্রন সংখ্যা প্লাস তার সাথে 10 আমরা যোগ করে হচ্ছে গ্রুপ নির্ণয় করি। তো দেখো এখানে উদাহরণ দেয়া আছে 2টা। উপরে যখন অক্সিজেন আমরা দেখতে পাচ্ছি, দেখো অক্সিজেনের এস এ আছে 2টা ইলেকট্রন, পি আছে 4টা ইলেকট্রন, 4 2 6, তার সাথে আমরা 10 যোগ করব, 10 যোগ করলে কত 16 আসে। তার মানে অক্সিজেনের গ্রুপ সংখ্যা হচ্ছে 16। 2 নাম্বার দেখো কার্বন আছে, কার্বনে দেখো এস এ আছে 2টা ইলেকট্রন, পি আছে 2টা ইলেকট্রন। সো এস এর ইলেকট্রন যোগ করলাম, পি এর ইলেকট্রন যোগ করলাম, তার সাথে 10 যোগ করলাম, পাচ্ছি হচ্ছে 14। সো পি অরবিটাল বা কার্বনের যে গ্রুপ নাম্বার সেটা হচ্ছে 14 নাম্বার গ্রুপে থাকে কার্বন, ঠিক আছে। আর এদের সর্বোচ্চ পর্যায় সংখ্যা বা সর্বোচ্চ যে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 2, তার মানে পর্যায় হচ্ছে 2। ওকে, সো পি ব্লক মোলের একদম বেসিক কথাবার্তাগুলো কিন্তু বলে ফেলছি, সো আশা করি মনে থাকার কথা। এবার আসি হচ্ছে ডি ব্লক মৌল নিয়ে পড়াশোনা করবো। তো 3 নাম্বার যে পয়েন্টটা, 3 নাম্বার সেটা লেখো ডি ব্লক মৌল। দেখো হচ্ছে ডি ব্লক মৌল, ঠিক আছে, ডি ব্লক মৌল। তো এখন যদি ডি ব্লক মৌলের দিকে তুমি একটু তাকাও, ডি ব্লক মৌলের দিকে তাকাও, আমরা কি বলছিলাম যে মাঝখানের যে পোর্শনটা আছে, এই মাঝখানের পোর্শনটা হচ্ছে আমরা ডি ব্লক মৌলের মানে মৌলের কথা বলছি, এরা হচ্ছে আমার হচ্ছে ডি ব্লক মৌল, ঠিক আছে। তো দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10। সো দেখো এখানে কয়টা 4 10 40টা, ঠিক আছে, 4 10 40টা হচ্ছে ডি ব্লক মৌলের অবস্থান। এখন একটু বলে রাখি, ঠিক আছে। সো ডি ব্লকে যদি মৌল সংখ্যা লিখতে যাও, আগে প্রথমবার লিখি যে গ্রুপ 13 থেকে শুরু করে, গ্রুপ 3 থেকে শুরু করে গ্রুপ 3 থেকে শুরু করে গ্রুপ 12 নং পর্যন্ত যে সকল মৌলগুলো আছে তারা হচ্ছে আমার ডি ব্লক মৌল। গ্রুপ 3 থেকে শুরু করে গ্রুপ 12 পর্যন্ত যে সকল মৌলগুলো আমরা দেখতে পাচ্ছি সেই মৌলগুলোকে বেসিক্যালি বলা হয় হচ্ছে কি আমার ডি ব্লক মৌল, ডি ব্লক মৌল, ঠিক আছে। সো আমরা দেখতে পাচ্ছি ডি ব্লক মৌলে মৌলের সংখ্যা হচ্ছে 40টি, মৌলের সংখ্যা হচ্ছে 40টি, আমরা দেখতে পাচ্ছি মৌলের সংখ্যা হচ্ছে 40টি। ওকে, সো যদি প্রশ্ন আসে ডি ব্লক মৌলের সংখ্যা কয়টি, 40টি। বাট একটা ব্যাপার হচ্ছে একটু বলে রাখি, অনেক সময় হচ্ছে মানে কোনো একটা সংস্করণ নেবে, কোনো একটা সময় হচ্ছে দেখা গেছে ডি ব্লক মৌলকে মানে 41টি লিখছিল, ঠিক আছে, 41টি লিখছিল। তো যদি অপশনে 40 না থেকে ইনকেস 41 থাকে, 41টাই দাগাবা, ঠিক আছে। বাট অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি ডি ব্লক মৌল কয়টা, 40টা। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 4টা আছে, 4 10 40টা হচ্ছে আবার ডি ব্লক মৌল, ঠিক আছে। সো অ্যাকচুয়াল আনসারটা বেসিক্যালি 40টা, বাট ইনকেস যদি অপশনে 40 না থাকে সেক্ষেত্রে হচ্ছে তুমি 41 দাগাবা, ঠিক আছে। আচ্ছা, সো প্রথম পয়েন্ট দেখলাম হচ্ছে গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত হচ্ছে আমার ডি ব্লক মৌল। 2 নাম্বার পয়েন্টটা হচ্ছে মৌলের সংখ্যা হচ্ছে 40টি। 3 নাম্বার পয়েন্ট একটু লিখবো, লেখো হচ্ছে সাধারণ ইলেকট্রন বিন্যাস। লেখো সাধারণ ইলেকট্রন বিন্যাস, সাধারণ ইলেকট্রন বিন্যাস লিখে রাখো। দেখো n-1, আগে বুঝাবো, একটু লেখো n-1 D1 থেকে 10, দেখো D1 থেকে 10, NS1 থেকে 2,
বুঝাবো, দেখো n-1d 1 থেকে 10 আর ns 1 থেকে 2। আমরা হচ্ছে দুই একটা ইলেকট্রন বিন্যাস করে ব্যাপারটা বোঝার চেষ্টা করি, তাহলে আরো সুবিধা হবে তোমাদের জন্য। তোর যদি স্ক্যান্ডিনিয়ামের করি 21, তাহলে কি আসে দেখো তো, 1s2 2s2 2p6, ঠিক আছে, 3s2 3p6, তাহলে আমরা বলি কি 4s2 আর হচ্ছে 3d1 3d1। সো দেখো আমার একটু খেয়াল করে, তোমরা একটু খেয়াল করে দেখো, যদি আমি এই লাস্টে দুটো সেগমেন্টের দিকে তাকাই, দেখো এখানে সর্বোচ্চ যে n এর মান কত আছে, 4 আছে, তাই না? সো এখানে সর্বোচ্চ n এর মান কত আছে, 4 আছে, দেখো 4 আছে। s s কত আছে, 2 আছে। একটু আগেরটার দিকে তাকাও, ভালো করে খেয়াল করে দেখো, আগে হচ্ছে যে প্রধান যে কোয়ান্টাম সংখ্যাটা আছে সেটা হচ্ছে 1 কম আছে। সো দেখো এখানে 4 ছিল, এখানে 3 হয়ে গেছে। সো 4 থেকে 3 পেতে গেলে আমরা বেসিক্যালি কি করি, n-1 করি, তাই না? সো এটা হচ্ছে n-1, সো n-1 গুলো কত আসে, 3 আসে। কত ডিতে কয়টা আছে, একটা আছে, ঠিক আছে। সো একদম লাস্টেটা দেখো, সেটাকে আমরা n ধরতেছি, আর ডিতে কি তার আগের যে প্রধান কোয়ান্টাম সংখ্যাটা 3, দেখো n-1 3d1 আছে। সো ডিতে হচ্ছে কি আমার 1 থেকে শুরু করে 10 পর্যন্ত যে কোনো ইলেকট্রন থাকতে পারে। ঠিক একই ভাবে এসেও আমার কি 1 বা 2 যে কোনো ইলেকট্রন থাকতে পারে। সো এটা হচ্ছে একটা উদাহরণ। আমরা আরেকটা উদাহরণ দেখবো একটু, যেটা আমরা ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস বলে থাকি, ক্রোমিয়াম। ধরো হচ্ছে ক্রোমিয়ামকে আমরা একটু করি। ক্রোমিয়াম হচ্ছে আমার কত, 24, তাই না? 24, তাহলে কি আসে দেখো, 1s2 2s2 2p6 3s2 3p6, ঠিক আছে। দেন আমরা কি করি, আমরা হচ্ছে 4s1 রাখি আর হচ্ছে 3d5 করি, 3d5 করি, ঠিক আছে। আমরা জানি এটা ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস, তাই না? সো দেখো এটা হচ্ছে ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস স্যার। এখন দেখ এই যে ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস, একটু খেয়াল করে দেখো, এটাও কিন্তু ঠিক সেম। তুমি যদি লাস্টের দুইটা দিকে তাকাও, 4s1 আছে, সো n এর মান এখানে 4, তার আগেরটা হচ্ছে n-1, তার মানে হচ্ছে n-1 বলতে 4-1 মানে 3 3d5। সো s আমার একটা ইলেকট্রন আছে, দেখো পরবর্তী উদাহরণে একটা আছে, এখানে আছে দুইটা ইলেকট্রন, তার মানে s এ একটা ইলেকট্রন থাকতে পারে, s এ দুইটা ইলেকট্রনও থাকতে পারে। ঠিক একই ভাবে যেটা বললাম যে d তে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত যে কোনো ইলেকট্রন সংখ্যা থাকতে পারে। আমরা আরেকটা উদাহরণ দেখবো, সেটা হচ্ছে জিঙ্ক। জিঙ্ক হচ্ছে 30, তোমরা জানো জিঙ্ক হচ্ছে 30। সো পড়ে ফেলো একটু, 1s2 2s2 2p6 3s2 3p6, দেন হচ্ছে কত, 4s2। সো এটা করলে হচ্ছে 20 আর হচ্ছে 3d10 3d10। সো তুমি দেখতে পাচ্ছ যে দিতে কি আমার 10টাও হইতে পারে, এস এ হচ্ছে 2টা হইতে পারে। সো আমি 3টা উদাহরণ দিয়ে ব্যাপারটা আশা করি ক্লিয়ার করার চেষ্টা করলাম, যে এই যে আমরা সাধারণ ইলেকট্রন বিন্যাসের কথা বললাম n-1 d1 থেকে 10, ব্যাপারটা নিশ্চয়ই এখন ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, যেটা আমি কি মিন করছি বা কি বোঝাচ্ছি, ঠিক আছে। সো এই পর্যন্ত ক্লিয়ার সবাই? একটু কেউ একজন রেসপন্স করলে হবে। জি মামা। হ্যাঁ, তো এখানে আমরা যেটা করি, যে আমার নিশ্চয়ই মনে থাকার কথা, আমরা লাস্টের যে দুইটা ইলেকট্রন আছে সেই দুইটাকে নিয়ে হচ্ছে আমরা গ্রুপ সংখ্যা নির্ণয় করি। সো যদি অবস্থা নির্ণয় করার কথা আমরা বলি, আমরা হচ্ছে এস এ ইলেকট্রন সংখ্যা আর হচ্ছে যে ডি ইলেকট্রন সংখ্যা, এই দুইটাকে যোগ করে যে মানটা পাই সেটাকে আমরা বলি হচ্ছে গ্রুপ নাম্বার। সো এখানে এস এ আছে দুইটা, দেখো এস এ আছে দুইটা আর ডি আছে হচ্ছে 10টা। সো 10 আর 2 কে যোগ করলে আমরা পাবো হচ্ছে 12। দ্যাট মিনস আমার জিঙ্কের গ্রুপ নাম্বার হচ্ছে 12। আর আমরা পর্যায় কাকে বলি, যে কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বোচ্চ যে n এর মান সেটাকে বেসিক্যালি আমরা পর্যায় বলে থাকি। সো যেহেতু জিঙ্কের সর্বোচ্চ মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা n এর মান হচ্ছে 4, তার মানে সেটা 4 নাম্বার পর্যায়ে কিন্তু অবস্থিত। সো আশা করি এস পি ডি তিনটাই নিয়ে মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, বেসিক কথাবার্তাগুলা। এফ নিয়ে সাধারণত পরীক্ষাতে একদমই আসে না, এবং এটা ইন্টারও খুব একটা আসে না। এফ নিয়ে জাস্ট বেসিক কথাবার্তাগুলো একটু বলে রাখি, একটু নোট করে রাখো, দ্যাটস এনাফ, ঠিক আছে। সো আমরা এস ব্লক দেখলাম, পি ব্লক দেখলাম, ডি ব্লক দেখলাম, এখন হচ্ছে আমরা 4 নাম্বার যে সেগমেন্ট সেটা হচ্ছে এফ ব্লক মৌল, সেটা নিয়ে কথাবার্তা বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে। সো আমরা হচ্ছে এবার সো খাতা ক্যাপশন লেখা হচ্ছে এফ ব্লক মৌল, এফ ব্লক মৌল,
ঠিক আছে, এফ ব্লক মৌল। সো এফ ব্লক মৌলটা নিশ্চয়ই আমাদের নিশ্চয়ই মনে থাকার কথা, কাদের কি আমরা হচ্ছে এফ ব্লক মৌল বলে থাকি। তো দেখো বেসিক্যালি এই যে নিচের যে ভদ্রলোকরা আছে 58 থেকে শুরু করে এই সেগমেন্টটা, আমি আবারও বলতেছি ভালো করে একটু খেয়াল করে দেখো, ভালো করে একটু অবজার্ভ করে দেখো, এই পোর্শনটা মানে লেন্থনেট অ্যাক্টানেট সিরিজে পুরোটা কিন্তু আসে না। আর এই দুই ভদ্রলোক, ঠিক আছে, এরা কিন্তু আমার ডি ব্লক মৌলে চলে গেছে। অর্থাৎ এই যে ল্যান্থের নাম আর একটি নাম দুইটা কিন্তু আমার ডি ব্লক মৌলের মধ্যে চলে গেছে। তো এই দুইটাকে ছাড়া বাকি যারা 28 জন আছে সেই 28 জন হচ্ছে কি আমার ডি ব্লক মৌলের অন্তর্ভুক্ত, ঠিক আছে, ডি ব্লক মৌলের অন্তর্ভুক্ত। সো আগে প্রথম পয়েন্টটা লিখি, সেটা হচ্ছে লেখো যে এরা হচ্ছে গ্রুপ, আগে লেখো গ্রুপ 3 এর অংশ, লেখা হচ্ছে গ্রুপ 3 এর অংশ, অর্থাৎ এফ ব্লক মৌলগুলো অবশ্যই হচ্ছে কি গ্রুপ 3 এর অংশ হবে। কেন দেখো খেয়াল করে, এটা কত গ্রুপ 3 এর না, আর ল্যান্থানাইট সিরিজ বা অ্যাক্টিনাইট সিরিজ দুইটাই কি হচ্ছে আমার গ্রুপ 3 এর কিন্তু একটা অংশ। সো মনে রাখবা যে ল্যান্থানাইট সরি এফ ব্লক যে মৌলগুলো আছে এরা অবশ্যই হচ্ছে কি গ্রুপ 3, এমসিকিউ আসে, ভালো করে মনে রাখবা। 2 নম্বর সেগমেন্ট কি বললাম, যাদের মৌল সংখ্যা কয়টা, মৌল সংখ্যা কয়টা, ঠিক আছে, মৌল সংখ্যা হচ্ছে এখানে এখানে দিতে হচ্ছে 28টা, এখানে হচ্ছে 28টা। বাট একটু বলে রাখি, যদি ইন কেস দেখো অপশনে 28 না থেকে 27 আছে, সেক্ষেত্রে 27টা দাগায় আসবে, ঠিক আছে। ওই যে বললাম না একটা কনফিউশন ক্রিয়েট হয়েছিল এক সময় যে 41 27 আর 40 28 নিয়ে, ঠিক আছে। সো যদি দেখো যে 40 28 থাকে অবশ্যই দুইটাই দাগাবা, আমরা দেখতে পাচ্ছি 40 28ই আছে। বাট ইন কেস যদি অপশনে দুটো অপশন না থাকে সেক্ষেত্রে 41 27 দাগাবা। ওকে, সো গ্রুপ দেখলাম, গ্রুপ 3 এর অংশ হচ্ছে এফ ব্লক মৌলগুলো। 2 নাম্বার দেখলাম হচ্ছে মৌল সংখ্যা হচ্ছে 28টা। 3 নাম্বার যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাধারণ ইলেকট্রন বিন্যাস। তো দেখো সাধারণ ইলেকট্রন বিন্যাস। সো এফ ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাসটা লিখে ফেলে আগে, দেখো হচ্ছে NS2, একদম ডান দিকে লিখবে NS2, তার আগে লেখা হচ্ছে N-1, N-1, D0 থেকে 1, D0 থেকে 1, তারপর লেখা হচ্ছে N-2, F2 থেকে 14, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার এফ ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাস। আমি এটা উদাহরণ দেখাচ্ছি না কারণ এটা নিয়ে খুব একটা আসে না, জাস্ট একটু মনে রাখলে হচ্ছে NH2, N-1, D0 থেকে 1, আর তার আগেরটা হচ্ছে N-2, F2 থেকে হচ্ছে 14, 2 থেকে হচ্ছে 14, ঠিক আছে। ওকে, সো এখান থেকে বেসিক্যালি দুটো জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যে এরা গ্রুপ 3 এর অংশ, এমসিকিউর জন্য এটা মনে রাখলেই হচ্ছে গ্রুপ 3 এর অংশ। 2 নাম্বার যে পয়েন্টের কথা পর্যায়, বা তুমি জানো, তুমি দেখো খেয়াল করে, যদি পর্যায়ের সারণীর দিকে লক্ষ্য করো, আমরা যদি পর্যায়গুলোর কথা বলি, দেখো এটা হচ্ছে 1 নাম্বার পর্যায়, এটা হচ্ছে 2 নাম্বার, 3 4 5 6 7। যেহেতু ল্যান্থেনাইট সিরিজ আর অ্যাক্টিনাইট সিরিজ হচ্ছে 6 নাম্বার পর্যায়ে, 7 নাম্বার পর্যায়ে আছে, তো অবশ্যই কি অবশ্যই মানে এদের পর্যায় হয় 6 হবে না হয় 7 হবে। এই দুইটা জিনিস একটু মনে রাখলে কিন্তু হচ্ছে, গ্রুপ হচ্ছে 3 আর পর্যায় হয় 6 না হয় 7। ওকে, একটা প্রশ্ন একটু দেখবো এখানে, এটা মানে সম্পূর্ণ একটা প্রশ্ন চলে আসে এখানে, আলোচনা আসে, লেখা হচ্ছে ল্যান্থেনাইট সংকোচন, লেখা হচ্ছে ল্যান্থেনাইট সংকোচন, ল্যান্থেনাইট সংকোচন, সংকোচন। যদি এটা পরে পড়ানো উচিত ছিল, একটু জাস্ট লিখে রাখো, পরে ভুলে যাবো তো। দেখো ল্যান্থেনাইট সংকোচন। আচ্ছা, একটু একটা বেসিক জিনিসপত্র দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরো হচ্ছে আমরা যে গ্রুপ 1 এর কথা বলি, আমরা যে গ্রুপ 1 এর কথা বলি সেই গ্রুপ 1টা আমি একটু লিখি। গ্রুপ 1, হ্যাঁ, হাইকে বাদ দিচ্ছি, লিনাকে থেকে শুরু করি, লিনাকে, হাই, লিনাকে, লিনাকে রুবি ছেঁচে ফেললো, তাই না, রুবি ছেঁচে ফেললো, তুমি তো জানো। সো যদি গ্রুপ 1 এর মৌলগুলোর নাম আমি লিখলাম লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, ঠিক আছে। আমি তিনটা দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। দেখো লিথিয়াম হচ্ছে 3, তুমি জানো, সোডিয়াম হচ্ছে 11, পটাশিয়াম হচ্ছে 19। এখন সোডিয়ামের যদি তুমি ছবিটা আঁকতে চাও, হ্যাঁ, মানে কনফিগারেশন যদি আঁকতে চাও, কি আসে দেখো, প্রথম শক্তি স্তরে থাকে হচ্ছে 2টা ইলেকট্রন, তারপরের যে শক্তি স্তর তাতে থাকে হচ্ছে আমার 1টা ইলেকট্রন। সেটা হচ্ছে আমার সেই লিথিয়াম, হ্যাঁ, এটা হচ্ছে আমার লিথিয়াম। তুমি সোডিয়ামকে তুমি আঁকতে চাও মামা, কি আসে, সোডিয়ামকে আঁকতে গেলে আসে হচ্ছে প্রথমে 2টা, তারপরে আসে হচ্ছে 8টা, 1 2 3 4 5 6 7 8। সর্ববহিস্থ শক্তি স্তর আমি জানি সোডিয়ামের ঠিক একটাই থাকে, এই জন্যই সে গ্রুপ 1 এর মৌল। যদি পটাশিয়ামকে আঁকতে চাও, পটাশিয়ামে থাকে হচ্ছে দেখো প্রথমে থাকে 2টা,
তারপর থাকে হচ্ছে 8টা, 1 2, একটু খাতায় লিখে ফেলো, তাহলে মনে থাকবে আসলে যে কোনটার সাথে এটা বলাইলাম, ঠিক আছে? সো 2 8, তারপরে আবারও 8, আবারও 8, তুমি জানো নিশ্চয়ই সবাই এগুলো, তোমরা করে আসছো অনেকবার করি। 8 আর সবার শেষে থাকে ওটা একটা। So, আমরা 3টা উদাহরণ দেখলাম, একটা দেখলাম লিথিয়াম লিনাকে, একটা দেখলাম সোডিয়াম, একটা দেখলাম হচ্ছে পটাশিয়াম। সো 3টা উদাহরণকে যদি আমরা দেখি একটু ভালো করে খেয়াল করো, আমরা দেখলাম লিথিয়ামের উদাহরণ, আমরা দেখলাম সোডিয়ামের উদাহরণ, আমরা দেখলাম হচ্ছে পটাশিয়ামের উদাহরণ। প্রত্যেকটা মৌলের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যাচ্ছে যে তাদের সর্ববহিস্থ স্তরে একটা করে ইলেকট্রন আছে, তাই না? একটা করে ইলেকট্রন আছে। তার মানে আমরা বুঝি যে তারা হচ্ছে গ্রুপ 1 এর মৌল, যেহেতু সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে। এখানে আরেকটা বোঝার বিষয় আছে, একটু খেয়াল করে দেখো, যদি তুমি এটাকে নিউক্লিয়াস ধরো, এটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস থেকে সর্বশেষ ইলেকট্রনের যে দূরত্ব, নিশ্চয়ই পরেরটার ক্ষেত্রে দূরত্ব আরো বেশি, অবশ্যই আরো বেশি, অবশ্যই আরো বেশি, পরেরটা হচ্ছে আরো বেশি, তাই না? তার মানে বুঝতে পারতেছো একটা গ্রুপে তুমি যখন নিচে নামা শুরু করতেছো, উপর থেকে নিচে নামা শুরু করতেছো, আমরা দুইটা ভাবে বলতে পারি। প্রথমত বলতে পারি হচ্ছে সর্বশেষ বহিস্থ স্তরের বা সর্বশেষ ইলেকট্রনটা যেটা আছে সেটার সাথে নিউক্লিয়াসের যে দূরত্ব সেটা কিন্তু বাড়া শুরু করে। মানে একটা গ্রুপের উপর থেকে যখন তুমি নিচে যাও, তুমি যতই নিচে যাচ্ছ, যেহেতু তোমার হচ্ছে কি, মানে একটা করে নতুন স্তর যুক্ত হচ্ছে। আমি একটু লিখি এখানে দেখো, উপর থেকে নিচে, আমি জাস্ট এভাবে বোঝানোর চেষ্টা করি, এটা চিহ্ন দিয়ে উপর থেকে নিচে যাচ্ছে একটা গ্রুপের, দেখো কি হচ্ছে, একটা করে স্তর তৈরি হচ্ছে, একটা করে স্তর তৈরি হচ্ছে। যখন একটা করে স্তর তৈরি হচ্ছে, তার মানে আলটিমেটলি কি হচ্ছে, নিউক্লিয়াস থেকে, আমি নিউক্লিয়াস থেকে লিখলাম, নিউক্লিয়াস থেকে আমার সর্ববহিস্থ স্তরের যে ইলেকট্রনটা আছে, সর্ববহিস্থ স্তরের যে ইলেকট্রনটা আছে, সেই ইলেকট্রনের দূরত্ব কিন্তু বাড়ছে, সে দূরত্ব কিন্তু বাড়ছে। অর্থাৎ তুমি যখন একটা গ্রুপের উপর থেকে নিচে যাও, যেহেতু একটা করে স্তর বাড়ে, তোমার সর্ববহিস্থ যে ইলেকট্রনটা তার সাথে কিন্তু দূরত্ব কিন্তু বাড়ে। দূরত্ব বাড়লে কি আকারটা বাড়তেছে আলটিমেটলি। তার মানে খুব সহজ করে যদি এক লাইনে বলি যে তুমি যত নিচে যাচ্ছ একটা গ্রুপের, তোমার আকারটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, আকার হচ্ছে কি তোমার বৃদ্ধি পাচ্ছে, আকার হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। মানে খুব সহজ করে বললে এটাই দাঁড়ায় যে আমি একটা গ্রুপের যখন উপর থেকে নিচে যাচ্ছি, আমার আকারটা বৃদ্ধি পাচ্ছে। কেন আকার বৃদ্ধি পাচ্ছে? যেহেতু একটা করে নতুন স্তর বাড়তেছে, আমার দূরত্ব বাড়তেছে, আকার বৃদ্ধি পাচ্ছে। খুব সিম্পল। এখন ল্যান্থেনাইট সংকোচন এই ব্যাপারটা আসলে কেন বললাম বা কেন এখানে আলোচনা নিয়ে আসলাম সেটা নিয়ে একটু কথা বলি। একটু খেয়াল করে দেখো, আমরা একটু আগেই বললাম যে এই যে ল্যান্থেনাইট যে সিরিজটা আছে সবাইকে গ্রুপ 3 এর অন্তর্ভুক্ত, তাই না? আমরা একটু আগে বললাম কি ল্যান্থেনাইট যে সিরিজ আছে, সেই ল্যান্থেনাইট সিরিজের সবাই হচ্ছে কি গ্রুপ 3 এর অন্তর্ভুক্ত, গ্রুপ 3 এর অন্তর্ভুক্ত। এখন যেহেতু প্রত্যেকটা একই গ্রুপের অন্তর্ভুক্ত, যখন ইলেকট্রন সংখ্যা বাড়বে, তার মানে কি হওয়া উচিত ছিল, তাদের কি আকারটা বৃদ্ধি পাওয়ার কথা ছিল না? বাট দেখা যায় যে এই ল্যান্থেনাইট সিরিজের ক্ষেত্রে আকারটা বৃদ্ধি পায় না। অর্থাৎ গ্রুপ সংখ্যা সেম থাকলেও, ওরা একই গ্রুপের হচ্ছে থাকলেও, মানে ইলেকট্রন সংখ্যা বাড়া সত্ত্বেও, ইলেকট্রন সংখ্যা বাড়লেও কি এদের আকারটা হচ্ছে বৃদ্ধি পায় না, আকারটা হচ্ছে বৃদ্ধি পায় না। এই যে তাদের আকারটা বৃদ্ধি পায় না, এটাকে বলা হয় হচ্ছে ল্যান্থেনাইট সংকোচন। লিখে রাখো ছোট করে যে ল্যান্থেনাইট সিরিজের যে মৌলগুলো আছে, তারা গ্রুপ থ্রি এর সদস্য হওয়া সত্ত্বেও এদের আকার বৃদ্ধি পায় না, বরঞ্চ আকার হ্রাস পায়। আর এই যে ঘটনাটা, এই যে প্রক্রিয়াটা আছে, এটাকে বলা হচ্ছে ল্যান্থেনাইট সংকোচন। একটু লিখে রাখো। লেখাটা একটু বইলো। নিজের মতো গুছিয়ে লিখে ফেলা একটু। আমরা দেখতে পাচ্ছি যে নর্মালি একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে কি হয়, যে আকারটা বৃদ্ধি পায়।
বাট ল্যান্থানাইট সিরিজের ক্ষেত্রে দেখা যায় যে একই গ্রুপের থাকা সত্ত্বেও এদের কি আকারটা হচ্ছে বৃদ্ধি না পেয়ে বরং হ্রাস পায়। এই প্রক্রিয়াটাকে, এই ঘটনাকে বলা হচ্ছে ল্যান্থানাইট সংকোচন। লিখছো? জি বাবা। আচ্ছা, ভেরি গুড। সো মোটামুটি আশা করি এইটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক মৌল সাথে সাথে ল্যান্থানাইট যে সংকোচন সে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এখন তোমাদের পরীক্ষাতে আনসার করার জন্য কিছু প্রশ্ন ডিরেক্টলি আসে, সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো, বা কিছু তোমাদেরকে ক্লু দিয়ে তোমাদেরকে আনসার করতে হয়, ঠিক আছে? তার আগে আমাকে বলো একটু, তোমাদের দেখি মনে আছে কিনা, আমি এই যে গ্রুপ 15, এই গ্রুপ 15 একটা নাম দিয়েছিলাম, নামটা কি মনে আছে তোমাদের? মনে করার চেষ্টা করো তো, গ্রুপ 15 এর নামটা কি দিয়েছিলাম? মামা নিক্টোজেন। নিকটোজেন, ভেরি গুড। তো গ্রুপ 15 এর নাম ছিল যে নিকটোজেন, একটু লিখে রাখো আরেকবার, এগুলা এমসিকিউ তে আসে। নিকটোজেন, নিকটোজেন, ঠিক আছে। সরি, কলমটা সমস্যা করতেছে একটু। হ্যাঁ, দেন আছে গ্রুপ 16, কি নাম দিয়েছিলাম বলো? গ্রুপ 16 এর নাম মনে আছে? মামা চ্যালকোজেন। চ্যালকোজেন, ভেরি গুড। সো গ্রুপ 16 হচ্ছে চ্যালকোজেন। গ্রুপ 17 কি ছিল? হ্যালোজেন। হ্যালোজেন, ভেরি গুড, তোমাদের মনে আছে সবার। আর গ্রুপ 18 কে আমরা বলি হচ্ছে ইনার্ট গ্যাস বলি, আমরা নোবেল গ্যাস বলি, ঠিক আছে। অনেকগুলো নামে কিন্তু গ্রুপ 18 কে ডাকা হয়। এখন পরীক্ষাতে হয় কি, তোমাদেরকে ডিরেক্টলি মানে এদের একটা ইলেকট্রোমিনেশন একটা মানে স্যাম্পল দিয়ে দেয়, মানে সরাসরি বলে দেয় না যে এটা নিকটোজেন গ্রুপ বা এটা গ্রুপ 15 সদস্য বা গ্রুপ 16 সদস্য, বরঞ্চ ওদেরকে কিছু ক্লু দিয়ে দেয়। তোমাকে ক্লুটা দেখেই বুঝতে হবে যে না, এটা হচ্ছে গ্রুপ 15 এর সদস্য। তো কিভাবে আসে সেটা একটু বলবো। দেখো, ধরো এভাবে আসতে পারে, সরি, যে যখন নিকটোজেন নিয়ে আমরা পড়াশোনা করি, একটু লেখো নিকটোজেন, 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 তখন কি হয় তুমি জানো, এটা হচ্ছে গ্রুপ 15 সদস্য না, এটা হচ্ছে গ্রুপ 15। সো লিখি দিই একবারই, লিখি গ্রুপ 15। ক্লুটা কিরকম ভাবে থাকে? ক্লুটা থাকে এরকম টাইপের যে NH2 আর হচ্ছে NP3। একটু খেয়াল করে দেখো, তোমাকে এই ক্লুটাই কি এনাফ না মানে বোঝার জন্য যেটা 15তম গ্রুপের সদস্য? কিভাবে ইজিলি বোঝা যায় দেখো খেয়াল করে। যেহেতু সর্বশেষ ইলেকট্রনটা পি এর মধ্যে আছে, তুমি দেখেই বুঝে গেছো এটা একটা পি ব্লক মৌল। আর তুমি জানো পি ব্লক মৌলে যখন আমরা গ্রুপ নির্ণয় করি, যখন আমরা পি ব্লক মৌলের গ্রুপ নির্ণয় করি, তখন আমরা কি করি? আমরা হচ্ছে এস এর ইলেকট্রন যোগ করি, পি ইলেকট্রন যোগ করি, তার সাথে 10 যোগ করি, তাই না? সো এস এ আছে 2টা, পি আছে 3টা, তার সাথে তুমি যদি 10 যোগ করো 15। সো তোমাকে ডিরেক্টলি বলে দিবে না যে এটা আসলে কোন গ্রুপের মৌল, তোমাকে জাস্ট বলবে যে এটা হচ্ছে NH2 NP3। তোমাকে বুঝে নেওয়া লাগবে এটা হচ্ছে গ্রুপ 15 এর একটা মৌল, তোকে বুঝে নেওয়া লাগবে নিকটোজেন যে গ্রুপ আছে সেই গ্রুপের একটা মৌল, ঠিক আছে? আচ্ছা, এবার আসি পরেরটা, দেখো খেয়াল করে। ঠিক সিমিলারলি চ্যালকোজেন, চ্যালকোজেন, হ্যাঁ, এই চ্যালকোজেন নিয়েও প্রশ্ন হইতে পারে। তুমি জানো চ্যালকোজেন গ্রুপ 16 সদস্য, গ্রুপ 16 এর সদস্য। আর এটার যে সাধারণ ইলেকট্রন তোমাকে পরীক্ষার প্রশ্নে দিয়ে দিবে সেটা হচ্ছে, তুমি বুঝতেই পারতেছো কি থাকবে, NH2 NP4। সো দেখো এস এর আছে 2টা, পি এর আছে 4টা, তার সাথে তুমি 10 যোগ করে দাও। সো 2 যোগ 4 যোগ 10, তার মানে হচ্ছে গ্রুপ 16। গ্রুপ 16 এর মৌল হচ্ছে চ্যালকোজেন যে গ্রুপটা আছে। তোমাকে সিমিলারলি হ্যালোজেন ঠিক সেম কাজই করবে, তোমাকে তোমাকে জাস্ট ক্লু দিয়ে দিবে হ্যালোজেন, হ্যালোজেন, হ্যালোজেন তুমি জানো হচ্ছে তারা হচ্ছে গ্রুপ 17 এর মৌল। তোমাকে যে সাধারণ সংকেতটা পরীক্ষার প্রশ্নে দিয়ে দিবে সেটা হচ্ছে NH2 NP5। ঠিক সিমিলারলি বুঝে গেছো নিশ্চয়ই যে এস এর জন্য 2 আসতেছে, পি এর জন্য 5 আসতেছে, তার সাথে তুমি 10 যোগ করে পাচ্ছ হচ্ছে কত, 17। গ্রুপ 17 মৌল হচ্ছে গুলো হ্যালোজেন। আর লাস্টে যেটা আছে নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস, সেটার ক্ষেত্রেও তোমাকে সেম কাজ করবে যে তোমাকে একটা ক্লু দিয়ে দিবে NH2 NP6। তোমাকে দেখেই বোঝা লাগবে যেহেতু সর্বশেষ ইলেকট্রনটা পি তে আছে, এটা একটা পি ব্লক মৌল। আর আমরা জানি পি ব্লক মৌলের গ্রুপ নির্ণয় করার ক্ষেত্রে আমরা এস এর ইলেকট্রন যোগ করি, পি এর ইলেকট্রন যোগ করি, আর হচ্ছে 10 যোগ করি। সো দেখো 2 6 আর হচ্ছে 10, তার মানে হচ্ছে এখানে 18। সো তোমাকে সরাসরি নিষ্ক্রিয় গ্যাস বলবে না, সরাসরি হ্যালোজেন বলবে না, তোমাকে এরকম টাইপের ক্লু দিয়ে দিবে। ক্লু দেখেই তোমাকে বুঝে নেওয়া লাগবে যে কোনটা কোন গ্রুপের সদস্য, ঠিক আছে? আই হোপ বুঝতে পারছো। এখন তোমাদের কিছু কাজ দেই, একটু দেখি কে আমাকে একটু বের করে দেখাও।
তোমাদের কয়েকটা মৌলের নাম দিই, যেগুলো পরীক্ষাতে আসে ওরকম টাইপের কিছু দেই। তোমরা আমাকে গ্রুপ নাম্বার আর পর্যায় নাম্বার একটু বলে বলে আমাকে দিবা, ঠিক আছে? ধরো আমি বললাম হচ্ছে যে কপার, কপার আসে, হ্যাঁ কপার আসে। দেন আসে আর্সেনিক আসে, ঠিক আছে, আর্সেনিক, ধরো আর্সেনিক। দেন ধরো আসে হচ্ছে জিঙ্কের কথা একটু আগে বলছি। দেন মনে করো হচ্ছে যে কি দেয়া যায়, বোরন বের করো, খুব সহজ একটা বোরন। হ্যাঁ, দেন হচ্ছে ফ্লোরিন বের করো, দেন হচ্ছে আয়োডিন বের করো। সো এই মনে করো পাঁচটা পাঁচটা মৌল নাম দিলাম, তোমরা পাঁচটা মৌল আমাকে একটু গ্রুপ নাম্বার আর পর্যায় নাম্বার বের করে বলো কত আসে। মানে খাতায় ইলেকট্রনিক্সটা করবা, কারণ তোমার খাতা তো আমি দেখবোই। সো ইলেকট্রনিক্সটা আগে করবা, করে দেন গ্রুপ নাম্বার আর পর্যায় নাম্বার বের করার চেষ্টা করো, ঠিক আছে? আমি তোমাদেরকে 3-4 মিনিট সময় দিচ্ছি, করার চেষ্টা করো। সো বড় বড় ইলেকট্রোমিনাল গুলা করার ক্ষেত্রে আমি বলছিলাম যে তোমাদের নিষ্ক্রিয় গ্যাস গুলার হচ্ছে পারমাণবিক সংখ্যাটা মনে রাখার জন্য গতকালকে বলছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে কিভাবে করা লাগে। তো তোমরা চাইলে হচ্ছে ওভাবে কিন্তু করে ফেলতে পারো খুব ইজিলি। কারো হইলে বলবা। কি করতে পারলা? সহজ সহজ গুলাই তো দিলাম, মানে খুব কঠিন তো না। দুইটা একটু বড় হয়তো বা, একটু আর্সেনিকটা একটু হয়তো বা হালকা একটু বড়, আয়োডিনটা একটু বড়, তো সেই দুইটা একটু বড়, বাকিগুলো তো একদম ইজি। কপারের কপারের কাছাকাছি যে নিষ্ক্রিয় মৌল আছে তুমি জানো, সেটা হচ্ছে আর্গন। আমি জাস্ট একটু তোমাদের করি, আর্গন, আর্গন হচ্ছে 18, ঠিক আছে? টেন হচ্ছে যে আহ, জানো আর্গনের পরে হচ্ছে আসে 4s1 3d10, ঠিক আছে? সো আমি গুছাই করি, 3d10 আর হচ্ছে 4s1। সো কপার একটা ডি ব্লক মৌল। সো ডি ব্লক মৌলের ক্ষেত্রে আমরা জানি যে ডি আর এস এর যে ইলেকট্রন সংখ্যা সেটা যোগ হয়। সো 10 আর 1 যোগ করলে আসে হচ্ছে 11। সো গ্রুপ নাম্বার হচ্ছে 11। আর সর্বোচ্চ বাবা করেছি।
ওকে, ভেরি গুড। আফসিন করেছো? জি মামা। হ্যাঁ, তাহলে একটু বলো শুনি, আর্সেনিক কত আসলো তোমার? মামা আর্সেনিকের পর্যায় 4 গ্রুপ 15। পর্যায়ে হচ্ছে 4 আর হচ্ছে গ্রুপ আসছে হচ্ছে 15। ওকে ফাইন, তারপর? তারপর মামা বোরনের পর্যায় 2 গ্রুপ 13। পর্যায় 2 আর হচ্ছে গ্রুপ হচ্ছে 13। ভেরি গুড, গ্রুপ হচ্ছে 13, সাবাস। তারপর হচ্ছে ফ্লোরিন। জি মামা ফ্লোরিনের পর্যায় 2 গ্রুপ 17। পর্যায় 2 গ্রুপ হচ্ছে 17, সাবাস, ভেরি গুড। আয়োডিন। আয়োডিনের পর্যায় 5 গ্রুপ 17। পর্যায় 5 গ্রুপ 17, ভেরি গুড। সো আই হোপ সবাই করে ফেলতে পারছো। হয়তো বা অনেকের সমস্যার জন্য কথা বলতে পারতেছো না, এখন বিভিন্ন জায়গায় হয়তো আছো, বাট মানে তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে। সোজা কথা, তোমাকে প্রশ্ন এত হয়তো কঠিন আসবে না, সহজগুলো আসলে আসে বেসিক্যালি। বাট এইটা পরীক্ষাতে নর্মালি আসে, হ্যাঁ। অবস্থা নির্ণয় করা, যে পর্যায় সারণীতে অবস্থা নির্ণয় করা, এটা পরীক্ষাতে প্রশ্ন আসে। সো এটা একটু ভালো করে অবশ্যই দেখা লাগবে। ভেরি গুড। সো আই হোপ সবাই করে ফেলতে পারছো, সমস্যা হওয়ার কথা না। এবার আমরা একটা জাস্ট একটা প্রশ্ন দিয়ে একটা কনসেপ্ট বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? একটা প্রশ্ন দিয়ে একটা কনসেপ্ট বোঝার চেষ্টা করবো। সো প্রশ্নটাকে একটু লিখি, হ্যাঁ। ধরো তোমাকে 3টা মৌল দেওয়া আছে, যে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই আর হচ্ছে জেড। তোমাকে দেন বলে দেওয়া আছে এক্স এর পারমাণবিক সংখ্যা। আমি যদি উপরে লিখি পারমাণবিক সংখ্যা, এক্স এর হচ্ছে 11, ওয়াই এর হচ্ছে 12 আর জেড এর হচ্ছে 13। তার মানে কি, আমাকে 2টা ক্লু দিয়ে দিছে। একটা হচ্ছে এক্স ওয়াই জেড, 3টা মৌল আছে, যে কোনো কিছু হইতে পারে এক্স ওয়াই জেড। তোমাকে পারমাণবিক সংখ্যা বলে দিছে, এক্স এর হচ্ছে 11, ওয়াই এর হচ্ছে 12 আর হচ্ছে জেড এর হচ্ছে 13। এখন যেহেতু এক্স হচ্ছে 11, তুমি জাস্ট যদি লিখো ইলেকট্রন বিন্যাসটা কি দাঁড়ায়, 1s2, 2s2, 2p6, সরি 2p6 আর হচ্ছে 3s1। তুমি যদি হচ্ছে ওয়াই 12 করতে যাও, তাহলে কি আসে, 1s2, 2s2, 2p6 আর হচ্ছে 3s2। তুমি যদি জেড 13 করতে চাও, তাহলে কি আসে ইলেকট্রন বিন্যাসটা, 1s2, 2s2, 2p6, 3s2 আর হচ্ছে 3p1। ওকে, সো এটা হচ্ছে আমার জেড এর ইলেকট্রন বিন্যাস। সো আমরা জানি এক্স বেসিক্যালি সোডিয়াম, ওয়াই হচ্ছে ম্যাগনেসিয়াম আর জেড হচ্ছে আমার অ্যালুমিনিয়াম। সো তোমাকে প্রশ্নটা বলে দিতে হচ্ছে যে 2 রকম প্রশ্ন এখানে হইতে পারে। প্রথম প্রশ্ন কি হইতে পারে, যে ধরো ধরো তোমাকে বললো যে ইলেকট্রন বিন্যাস করে এক্স ওয়াই জেড এর অবস্থা নির্ণয় করো। প্রথম প্রশ্ন কিরকম হইতে পারে, কোশ্চেন হইতে পারে এরকম টাইপের, যে ইলেকট্রন বিন্যাস করে এক্স ওয়াই জেড এর অবস্থান পর্যায় সারণীতে নির্ণয় করো। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস করে এক্স ওয়াই জেড এর অবস্থান পর্যায় সারণীতে নির্ণয় করো। এটা হচ্ছে প্রথম প্রশ্ন আসতে পারে। আরেকটা প্রশ্ন আসতে পারে, যেটার জন্য বেসিক্যালি প্রশ্নটা দেওয়া, সেটা হচ্ছে যে এই যে 3টা মৌল দেওয়া আছে, এই 3টা মৌলের পারমাণবিক ব্যাসার্ধের ক্রম বিশ্লেষণ করো। লেখা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধের ক্রম বিশ্লেষণ করো। পারমাণবিক ব্যাসার্ধের ক্রম বিশ্লেষণ করো। এখন একটু ভালো করে লক্ষ্য করো, তুমি যদি হচ্ছে মানে 11, 12 আর 13 3টা মানে হচ্ছে মৌলের দিকে তাকাও, দেখো প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে পর্যায় কিন্তু সেম আছে, অর্থাৎ কক্ষপথটা কিন্তু পরিবর্তিত হয় না, একটা নির্দিষ্ট কক্ষপথেই কিন্তু আছে। কি হয়েছে তাহলে, একটা করে ইলেকট্রন বাড়তেছে। অর্থাৎ তুমি দেখো, তুমি যখন সোডিয়াম নিয়ে কথা বলতেছো, সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে। যখন তুমি ম্যাগনেসিয়াম দেখতে পাচ্ছ, ম্যাগনেসিয়ামের সর্ববহিস্থ স্তরে 2টা ইলেকট্রন দেখা যাচ্ছে। অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে 3টা ইলেকট্রন দেখা যাচ্ছে। তার মানে তুমি যত একটা পর্যায়ে যত বাম থেকে ডান দিকে যাচ্ছ, নতুন কোন স্তর যুক্ত হচ্ছে না। ভালো করে খেয়াল করো, নতুন কিন্তু কোনো স্তর যুক্ত হচ্ছে না, নতুন কোনো কক্ষপথ যুক্ত হচ্ছে না, নতুন কোনো এনার্জি লেভেল যুক্ত হচ্ছে না। তাহলে কি যুক্ত হচ্ছে, একটা করে ইলেকট্রন যুক্ত হচ্ছে। তার মানে তুমি যখন কোনো একটা পর্যায়ের হচ্ছে বাম থেকে ডান দিকে যাচ্ছ, নতুন কিন্তু কোনো স্তর তৈরি হয় না, কি তো যুক্ত হচ্ছে,
একটা করে ইলেকট্রন যুক্ত হচ্ছে, একটা করে ইলেকট্রন যুক্ত হচ্ছে। এই যে একটা করে ইলেকট্রন যুক্ত হচ্ছে তখন আসলে কি হয়? তখন হয় বেসিক্যালি আমার যে নিউক্লিয়াস আছে এই নিউক্লিয়াসের সাথে যে একটা ইলেকট্রনের যে একটা সম্পর্ক বা টান সেটা কিন্তু বাড়ে। অর্থাৎ কি করে, যেহেতু নিউক্লিয়াস ধনাত্মক চার্জ যুক্ত, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ যুক্ত, তার মধ্যে কিন্তু একটা আকর্ষণ কাজ করে। কারণ তুমি দেখো তুমি সেম পর্যায়ে আছো, তুমি হচ্ছে সেম পর্যায়ে কিন্তু আছো, বাট একটা করে ইলেকট্রন বাড়তেছে, যার কারণে হচ্ছে কি অলরেডি আকারটা হ্রাস পায়। যেহেতু আকর্ষণটা বৃদ্ধি পাচ্ছে, আকারটা হ্রাস পাচ্ছে। তাহলে এটা কিভাবে গুছায় বলা যায়? যখন তুমি একটা পর্যায়ের বাম থেকে ডান দিকে যাচ্ছ, সেক্ষেত্রে নতুন কোনো স্তর যুক্ত হয় না, নতুন করে ইলেকট্রন যুক্ত হচ্ছে একটা করে। ইলেকট্রন যুক্ত হওয়া মানে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের মানে কি আকর্ষণ বৃদ্ধি পাওয়া। আকর্ষণ বৃদ্ধি পাওয়া মানে কি দূরত্ব কমে যাওয়া। তার মানে তুমি একটা পর্যায়ের বাম থেকে যখন ডান দিকে যাবা, ভালো করে খেয়াল করো, বাম থেকে যখন ডান দিকে যাবা, যেহেতু আকর্ষণটা বৃদ্ধি পাচ্ছে তোমার আকারটা হ্রাস পাচ্ছে। সুতরাং তুমি একটা পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে যে পারমাণবিক যে ব্যাসার্ধের আকার সেটা কিন্তু হ্রাস পায়, সেটা কিন্তু কমে যায়। তো যেহেতু কমে যাচ্ছে, তার মানে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এখানে এক্স এর আকার সবচেয়ে বেশি, দেন হচ্ছে ওয়াই এর আকার, দেন হচ্ছে জেড এর আকার। ঠিক আছে, আর সবচেয়ে বেশি হচ্ছে এক্স এর আকার, দেন হচ্ছে ওয়াই এর আকার, দেন হচ্ছে জেড এর আকার। আর তিনটাই হচ্ছে একই পর্যায়ে অবস্থান করে। একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে যেহেতু নতুন কোনো স্তর যুক্ত হচ্ছে না, ইলেকট্রন যুক্ত হচ্ছে, সেক্ষেত্রে ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে। আকর্ষণ বৃদ্ধি পাওয়াতে কি আকারটা হ্রাস পাচ্ছে। সো পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে আমার আকারটা হ্রাস পায়। ঠিক আছে, সো ক্লিয়ার সবাই? বুঝছো এটা? আই হোপ বুঝে যাওয়ার কথা। যদি বুঝে যাও তাহলে তোমাদেরকে একটা প্রশ্ন দেই, এটা ক্লিয়ার? আপনি বুঝছো? জি মামা। অস্মিতা কি বুঝছে? অস্মিতা কি আছে আমাদের সাথে? জি মামা। যেহেতু বাকিরা রেসপন্স করতেছে না, আমি বাকিদেরকে জিজ্ঞাসা করতেছে না, হয়তো সমস্যা আছে তাই। ঠিক আছে, দুজন মোটামুটি রেসপন্স করতেছে, তাই তোমাদের দুজনকে জিজ্ঞাসা করতেছে। ওকে, সো এবার তোমাদেরকে একটা কোশ্চেন দিই। হ্যাঁ, ধরো তিনটা মৌল আছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে আর। এক্স ওয়াই আর, তার মধ্যে এক্স এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, ওয়াই এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 20, আর আর এর যে পারমাণবিক সংখ্যা সেটা হচ্ছে 30। 17, 20, 30 তিনটা মৌল দেওয়া আছে, তিনটা মৌলের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে। ঠিক সেম কোশ্চেনটাই তোমাকে এখন করলাম যে এক্স ওয়াই আর হচ্ছে আর এর পারমাণবিক যে আকার বা জাস্ট আকারের ক্রম বিশ্লেষণ করো। ঠিক আছে, প্রশ্নটা হচ্ছে এক্স ওয়াই আর তিনটা মৌলের আকারের ক্রম বিশ্লেষণ করো। আকারের ক্রম বিশ্লেষণ করো। দেখি তো, আমি সময় দিই, একটু করার চেষ্টা করো। আই হোপ তোমরা পারবা, ইনশাল্লাহ পারবা। সো এলিমিনেট গুলো আগে করে ফেলো, কোনটা কোন গ্রুপে আছে কোন পর্যায়ে আছে বের করে ফেলো। এক্স 17 সেটা এলিমিনেট করো আগে। 1s2, 2s2, 2p6, 3s2, 3p5, y এটা হচ্ছে 20, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, দেন হচ্ছে আর, আর মানে হচ্ছে 30, 30 মানে হচ্ছে জিঙ্ক। সো 1s2, 2s2, দেন হচ্ছে যে 2p6, 3s2,
3p6 ডিরেক্টলি গুছাই করে ফেলে 3d10 আর হচ্ছে 4s2। কারো হইলে একটু বইলো আগে, কারো কেউ শেষ করতে পারছো এটা, তারপরে হচ্ছে আমি আলোচনা করবো। সো আমি এক্স এর, ওয়াই এর, জেড এর তিনটার হচ্ছে ইলেকট্রন বিন্যাস লিখে ফেললাম, এক্স ওয়াই জেড। এখান থেকে হচ্ছে আমি হচ্ছে মানে গ্রুপ পর্যায় নির্ণয় করতে পারি। সো দেখো বেসিক্যালি বোঝার বিষয় আছে এখানে একটা, সেটা হচ্ছে দুইটা ডিফারেন্ট পর্যায়ে আছে। মানে এক্স কি তুমি দেখো 3 নাম্বার পর্যায়ে আছে, যেহেতু সর্বোচ্চ মানে হচ্ছে এন এর মান হচ্ছে এখানে 3, আর ওয়াই আর আর এই দুইটা মৌল হচ্ছে 4 নাম্বার পর্যায়ে আছে। কি করে বুঝলাম? কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে সর্বোচ্চ এন এর মান হচ্ছে 4। সো আমরা বুঝে গেলাম যে দুইটা দুই পর্যায়ের মৌল। এখন এটা কি কেউ করতে পারবা কিনা? আমি আর 1 মিনিট সময় দিচ্ছি, তারপরে নিচে আমি তোমাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ। সো আগে আমরা আলোচনা করছি বেসিক্যালি একই পর্যায়ে, আমরা দেখলাম একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে হচ্ছে আকারটা হ্রাস পায়, ঠিক একইভাবে একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে আকারটা বৃদ্ধি পায়, আমরা আগেই পড়ছিলাম। সো এখন দেখো দুইটা ডিফারেন্ট পর্যায়ে নিয়ে যদি প্রশ্ন করে সেক্ষেত্রে আসলে কি হবে দেখো। এখন দেখো এই যে এক্স যে মৌলটা আমি লিখলাম, এই এক্স মৌলটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে কি আমার একটা, মানে এটা পর্যায় 3, এটা হচ্ছে পর্যায় 3 এর একটা মৌল। আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে গ্রুপ 17 এর একটা মৌল, গ্রুপ 17, গ্রুপ 17 এর একটা মৌল। তুমি যদি হচ্ছে পরবর্তী যে ওয়াই মৌলটার দিকে তাকাও, ওয়াই মৌলটার পর্যায়ে যদি বলি সেটা হচ্ছে কত 4, আর এখানে গ্রুপ কত পাবো আমরা? এখানে গ্রুপ পাচ্ছি আমরা, যেহেতু এস এ প্রবেশ করছে সর্বশেষ ইলেকট্রন, তার মানে হচ্ছে 2। পরেরটাতে একটু আসবো, দেখো খেয়াল করে, এটা যেহেতু ডি ব্লক মৌল, এখানে পর্যায়ে 4, কারণ সর্বোচ্চ এন এর মান 4। আর যেহেতু ডি ব্লক মৌল সেক্ষেত্রে ডি আর এস এর যে ইলেকট্রন আছে সেটা যোগ হবে, তাহলে 10 আর 2 যোগ করলে কত আসে? 12। সো গ্রুপ হচ্ছে 12। ওকে, আচ্ছা। সো দেখো কি করলো আমরা, এক্স ওয়াই জেড তিনটার ইলেকট্রন বিন্যাস করে কোনটা কোন পর্যায়ে কোনটা কোন গ্রুপে আছে আমরা বের করে ফেললাম। ঠিক আছে, আমি যদি একটু মানে পর্যায়ের গ্রুপকে একটু আলাদা করে লিখি, ধরো এটা পর্যায়, এটা ধরো হচ্ছে গ্রুপ। হ্যাঁ, আমি লিখলাম হচ্ছে এক্স, আমি লিখলাম হচ্ছে ওয়াই, আমি লিখলাম হচ্ছে আর। সো এক্স কে আমরা পাইলাম হচ্ছে দেখো 3 নাম্বার পর্যায়ে 17 নাম্বার গ্রুপে, আমরা ওয়াই কে পাইলাম 4 নাম্বার পর্যায়ের 2 নাম্বার গ্রুপে, আমরা হচ্ছে আর কে পাইলাম হচ্ছে 4 নাম্বার পর্যায়ের হচ্ছে 12 নাম্বার গ্রুপে। এখন দেখো প্রথম লক্ষণীয় বিষয় হচ্ছে মামা, তুমি যখন একটা গ্রুপের উপর থেকে নিচে যাও, ভালো করে শোনো একটু, যখন তুমি একটা গ্রুপের উপর থেকে নিচে যাও, আমি বলছিলাম কি আকারটা বৃদ্ধি পায়। কি বলছি? আকার হচ্ছে বৃদ্ধি পায়। আকার কি পায়? বৃদ্ধি পায়। আমি আরেকবার বলি, যখন আমি একটা গ্রুপের উপর থেকে নিচে যাচ্ছি, যেহেতু একটা করে নতুন স্তর বৃদ্ধি পাচ্ছে, আমার নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব বৃদ্ধি পাচ্ছে, তার মানে আকারটা বৃদ্ধি পায়। এটা আমরা আগে আলোচনা করেছি। তার মানে বুঝতে পারতেছো, যেহেতু এখানে দুইটা ডিফারেন্ট পর্যায়ে আছে, 3 নাম্বার আর 4 নাম্বার পর্যায়, এটা খুব সহজেই এটা সহজেই বোধগম্য যে এখানে ওয়াই আর আর এর আকার কি অবশ্যই এক্স এর চেয়ে বড়। কেন ওয়াই আর আর এর আকার এক্স এর চেয়ে বড়? কারণ এই ওয়াই আর আর হচ্ছে কি আমার পরবর্তী পর্যায়ে অর্থাৎ নিচের দিকে অবস্থান করতেছে। যেহেতু সে নিচের দিকে আছে, ধরো এটা 3, ধরো এটা হচ্ছে 3 নাম্বার পর্যায়ে, এটা হচ্ছে 4 নাম্বার পর্যায়ে। তো আমরা একটু আগেই দেখলাম যে 3 নাম্বার মানে যত তুমি নিচের দিকে নামতেছো তত আকারটা বৃদ্ধি পাচ্ছে। সো 3 থেকে 4 আকারটাকে অবশ্যই বড় হবে। সো বোঝা যাচ্ছে এখানে ওয়াই আর আর এর যে আকার সেটাকে এক্স এর চেয়ে বড়। এটা একটা ফার্স্ট কনক্লুশন যে এখানে ওয়াই আর আর এর আকার অবশ্যই এক্স এর চেয়ে বড় হবে। কেন বড় হচ্ছে? কারণ এটা হচ্ছে গ্রুপের নিচের দিকে। ঠিক আছে, 3 থেকে 4 নাম্বার যে পর্যায়টা আছে সেটা কিন্তু নিচে অবস্থান, মানে আকারটা বেশি। এটা প্রথম কথা। ঠিক আছে, 2 নাম্বার আসি, দেখো খেয়াল করে, আমরা বুঝে গেলাম যে ওয়াই আর আকারটা কি, এই দুটোর আকার এক্স এর চেয়ে বড় হবে। ফাইন, তার মানে এক্স এর আকার সবচেয়ে ছোট। ফাইন, এটা পেয়ে গেলাম যে এক্স এর আকারটা আমার সবচেয়ে ছোট। ওকে ফাইন, এটা রাখলাম। এই ওয়াই আর আর দুইটা মৌল আছে না, এরা একই পর্যায়ের। সো দেখো ওয়াই আছে হচ্ছে গ্রুপ 2-তে, ওয়াই আছে হচ্ছে আমার গ্রুপ 2-তে, আর আর আছে হচ্ছে আমার গ্রুপ 12-তে। তুমি একটু আগে পড়ে আসছো মামা, দেখো খেয়াল করে যে একটা পর্যায়ে যত তুমি বাম থেকে ডান দিকে যাবা, তোমার আকারটা কি হ্রাস পাবে। বলছিলাম না যে একটা পর্যায়ের বাম থেকে যত তুমি ডানে যাবা তোমার আকারটা হচ্ছে হ্রাস পাবে, বাম থেকে যত ডান দিকে যাবা আকারটা হচ্ছে হ্রাস পাবে। মানে ওয়াই আর আর যেহেতু একই পর্যায়ের সদস্য, এবং হচ্ছে কি বাম থেকে ডানে গেলে হচ্ছে কি আমার আর এর আকারটা কিন্তু হ্রাস পাচ্ছে, আর এর আকারটা হচ্ছে হ্রাস পাচ্ছে। যেহেতু আর এর আকারটা হ্রাস পাচ্ছে, ওয়াইটা অবশ্যই বড় হবে। তাহলে
ধরো আমি সহজ বলি, সাপোজ ধরো হচ্ছে এটা ধরো হচ্ছে একটা যে ব্যাসার্ধ ধরো চিন্তা করো, এটা ধরো হচ্ছে 20 সেন্টিমিটার, ধরো সাপোজ 20 সেন্টিমিটার ওয়াই। যেহেতু ডান দিকে গেলে আবার হচ্ছে কি আকারটা হ্রাস পায়, এটা হচ্ছে ধরো 18 সেন্টিমিটার, ধরো 18 সেন্টিমিটার ব্যাসার্ধ। তার মানে কি ওয়াই এর আকারটা সবচেয়ে বড়, তারপরে আর এর আকার, তারপরে হচ্ছে এক্স এর আকার, ঠিক আছে? সো কিভাবে চিন্তা করবা, আগে দেখবা যে কোন কোন পর্যায় এখানে দেওয়া আছে, নিচে যত যত পর্যায় হবে তার কি আগের পর্যায়ের চেয়ে আকারটা বড় হবে। সো এখানে এক্স হচ্ছে 3 নাম্বার পর্যায়, ওয়াই আর আর হচ্ছে 4 নাম্বার পর্যায়, তার মানে অবশ্যই কি ওয়াই আর আর এর আকারটা কি 3 এর চেয়ে বড় হবে। ফার্স্ট কনক্লুশনে চলে আসলাম একটা। 2 নাম্বার কনক্লুশন কি, যেহেতু আর এর অবস্থান ডান দিকে, ডান দিকে মানে কি আকারটা হচ্ছে কি তার হ্রাস পায়, সেক্ষেত্রে ওয়াই এর আকার সবচেয়ে বড়, মানে ওয়াই সবচেয়ে বড়, তারপর হচ্ছে আর, তারপর হচ্ছে এক্স। সো ক্লিয়ার কিনা দেখো তো, বুঝছো কিনা সবাই এটা? এটা সবাই বুঝতে পেরেছো কিনা একটু বলো, জি বাবা। বুঝছো? ওকে ফাইন। তো এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে, ঠিক আছে? আরেকটা প্রশ্ন দিব, ঠিক আছে? যেহেতু ঈদের সময় খুব বেশি ক্লাস লেন্দি করবো না, আরেকটা প্রশ্ন দিব, দেখি এটা একটু সলভ করে আমাকে বলো, হ্যাঁ? যদি এটা বুঝে থাকো পরেরটা অবশ্যই পারবা, খুব সহজ প্রশ্ন, তো এটা একটু আমাকে করে দেখাও। ওকে, পরবর্তী কোশ্চেন। ধরো 3টা মৌল আছে, হ্যাঁ, এখানে আমি 3টা মৌল দিচ্ছি, একটা হচ্ছে ওয়াই, একটা ধরো হচ্ছে জেড, একটা হচ্ছে ডাব্লিউ। ওয়াই এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, জেড এর হচ্ছে 14, আর ডাব্লিউ এর হচ্ছে 11। আমাকে একটু বলো যে 3টার মধ্যে মানে আকারটা কেমন হবে, আকারের ক্রমটা কেমন হবে? এটা তো একদম সহজ, এটা তো একদম সহজ, কোনো কমপ্লেক্সিটি না, এটা আমাকে করে একটু বলো আকারের ক্রমটা কি হবে। তো এই প্রশ্নগুলো ভালো, এগুলো পরীক্ষাতে আসে, ঠিক আছে? এই জন্য বারবার করে আমি তোদেরকে বলতেছি, প্রশ্নগুলো পরীক্ষাতে কিন্তু আসে। ওকে, করতে পারছো? এটাতে তো কোনো হয়ে যাওয়ার কথা। ওয়াই, জেড আর হচ্ছে ডাব্লিউ। এখানে ওয়াই বোঝা যাচ্ছে এটা হচ্ছে ক্লোরিন, এখানে জেড মানে 14 মানে সিলিকন, 11 মানে হচ্ছে সোডিয়াম, ঠিক আছে? সো আগে ইলেকট্রন বিন্যাস গুলো করে ফেলো। ক্লোরিন 17, 1s2, 2s2, 2p6, 3s2, 3p5, ক্লোরিন করে ফেললাম। দেন হচ্ছে জেড, জেড হচ্ছে সিলিকন, সিলিকন মানে হচ্ছে 14, সো 1s2, 2s2, 2p6, সো এখানে হচ্ছে কত আসলো 10। দেন হচ্ছে 3s2, 12, আর হচ্ছে 3p2, 14, ঠিক আছে? আর হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউ হচ্ছে 11, বুঝতে পারছো সেটা সোডিয়াম, সোডিয়াম করে লিখতেছি 1s2, 2s2, 2p6, 3s1, ঠিক আছে? সো দেখো খেয়াল করে, ক্লোরিন, সিলিকন আর সোডিয়াম তিনটাই হচ্ছে আমার 3 নাম্বার পর্যায়ের কিন্তু মৌল, ঠিক আছে? একটা নির্দিষ্ট পর্যায়ের কথা তোমাকে বলে দিছে। সো এটা হচ্ছে সোডিয়াম, গ্রুপ গ্রুপ হচ্ছে এখানে এক নাম্বার গ্রুপের। দেন এটা হচ্ছে যে সিলিকন, সিলিকন হচ্ছে 14 নাম্বারের গ্রুপের সদস্য, 2 2 14, আর এটা 17 নাম্বার গ্রুপ। এটা হচ্ছে 1 নাম্বার গ্রুপ, একটা 14 নাম্বার গ্রুপ, একটা হচ্ছে 17 নাম্বার গ্রুপ, ঠিক আছে? সবাই কিন্তু একই পর্যায়ের সদস্য। সো তার মানে কি, তুমি বাম থেকে যত ডান দিকে যাবা, সেটা হচ্ছে তোমার সোডিয়ামের অবস্থান, এটা সিলিকনের অবস্থান, এটা ক্লোরিনের অবস্থান।
সো একটা পর্যায়ে যদি তুমি বাম থেকে ডান দিকে যাবা, একটু আগে বললাম যে আকারটা কি হ্রাস পাবে, পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে হ্রাস পাবে। সো পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পাওয়া মানে কি আকারটা ছোট হয়ে যাওয়া। সো সোডিয়ামের আকার সবচেয়ে বড়, সোডিয়াম সবচেয়ে বড়, সিলিকন তারপর হচ্ছে ক্লোরিন। আর তুমি এভাবে লিখতে পারো এটাকে যে ডাব্লিউ, দেন হচ্ছে জেড, দেন হচ্ছে ওয়াই। ঠিক আছে, সো আই হোপ সবাই করে ফেলতে পারছো। হয়তো বা সমস্যার কারণে কথাবার্তা রেসপন্স করতে পারতেছো না। ঠিক আছে, যাই হোক, যেহেতু রেসপন্স তোমরা করতেছো না খুব একটা, আমার কাছে মনে হয় মানে ক্লাস করতে খুব একটা মানে সমস্যা হচ্ছে। সো আমি আর ক্লাসটা লেংদি না করলাম, হ্যাঁ ক্লাসটা আমি এখানে শেষ করে দিলাম ইনশাল্লাহ। রাতের বেলা হচ্ছে একটা ম্যাথ ক্লাস আমরা নিবো ইনশাল্লাহ। তো রাতে থাকার চেষ্টা করবো, রাতের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। সো থাকা আমার কাছে মনে হয় উচিত, কারণ আমরা টাইপ ধরে হচ্ছে 8.1টা শেষ করে ফেলবো আজকে ইনশাল্লাহ। সো আশা করি যারা ক্লাস শুনতেছো এখন অবশ্যই রাতের ক্লাসে থাকবা। সো আজকের ক্লাসটা এখানে দীর্ঘ না করলাম, কালকে আমরা কেমিস্ট্রি ক্লাস আবার করবো। সো ক্লাসগুলো মিস না করা বেটার। যারা হয়তো এখন করতে পারো না ক্লাসটা, যারা শুনবা পরবর্তীতে চেষ্টা করবা শোনার সাথে সাথে হচ্ছে লিখিত নোট করে ফেলতে একসাথে, কেন তুমি হচ্ছে একবার রিলেট করতে পারো। ওকে, তো ঠিক আছে, এনজয় করো সবাই, ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বাই বাই।